দুই দেশের রাষ্ট্রদূতকে পাল্টাপাল্টি তলবের পর বাংলাদেশ ভারত সম্পর্ক এখন কোথায়? অজিত দোভাল খলিলুর রহমানের বৈঠকের পর পদ্মার আড়ালে কি চলছে? একদিকে যখন বাংলাদেশে হিন্দুদের উপর হামলার প্রতিবাদে ভারতের প্রতিদিন বিক্ষোভ হচ্ছে, তখন ভারত সরকার শুধু বিবৃতি দিয়েই কি দায় ছাড়ছে? এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশ ফেরাকে কিভাবে দেখছে নয়াদিল্লি? সেসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ। আর আমাদের সাথে যুক্ত আছেন ভারতের নয়াদিল্লি থেকে দেশটির সিনিয়র সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী। দাদা, আপনাকে নমস্কার জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি আপনার সময় দিয়েছেন। নমস্কার বিপ্লব, আশা করি বাংলাদেশে এবার শুভক্ষণ আশার প্রতীক্ষায় আমরা রয়েছি। দাদা, আপনি জানেন যে বাংলাদেশের দীপু দাস হত্যার প্রতিবাদে ভারত জুড়ে টানা বিক্ষোভ চলছে। ভারত সরকার বিবৃতি দিয়ে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন দীপু দাসকে নিয়ে নরেন্দ্র মোদীর কোনো বিবৃতি বা টুইট নেই। ভারতের প্রধানমন্ত্রী কেন বাংলাদেশ ইস্যু নিয়ে কোনো কথা বলছেন না? আর বাংলাদেশে হিন্দু হত্যার ঘটনায় ভারত যে বিবৃতি দিচ্ছে, এটি বাংলাদেশের হিন্দুদের জন্য আসলে কতটা উপকার হয়, সে বিষয়ে যদি আপনার পর্যালোচনা শুনতে চাই। দেখুন, প্রত্যেকটা জিনিসে যদি প্রধানমন্ত্রী নিজের রায় রাখেন তাহলে পরে সেটা একটু বেশি হয়ে যেতে পারে, কারণ আমাদের আফটার অল ডিপ্লোম্যাসি ইজ ডান বিহাইন্ড ক্লোজ ডোরস। আমরা ডিপ্লোম্যাসি পাবলিক ডিপ্লোম্যাসি করে বেড়াই না, যে পাবলিকলি একটা দেশের সঙ্গে ঝগড়া করা বা ভাব করা, এটা হয় না। এটাতে সে ঝগড়াও ঠিক করে হয় না, ভাবটাও ঠিক করে হয় না। আর আমাদের তো ঝগড়া বাংলাদেশের সঙ্গে নয়, আমাদের যদি কোনো অভিযোগ থাকে, যদি কোনো আমাদের অনুরাগ থাকে, সেটা হচ্ছে বাংলাদেশের যারা এই মুহূর্তে শাসন করছেন তাদের বিরুদ্ধে। বাংলাদেশ ভারতবর্ষের জন্য একটা বড় প্রিয় দেশ, একদম নিকটতম প্রতিবেশী বলতে পারেন, আমাদের ভাই। বেশিরভাগ বাংলাদেশিরাই আমাদের ভাই বোন। কারণ ভারতবর্ষের সঙ্গে তো বাংলাদেশের কোনো ঝগড়া নেই। ঝগড়াটা হচ্ছে তাদের শাসক মহলের সঙ্গে। শাসক মহল বাংলাদেশকে একটা চরম একখানা কেয়সের মধ্যে নিয়ে গেছে। সেখানে মবক্রাসি চলছে, মবতন্ত্র চলছে, যাকে তাকে অ্যাটাক করছে, মাইনরিটিসদের অ্যাটাক করছে। একদিকে হিন্দু, অন্যদিকে খ্রিস্টান, অন্যদিকে সুফি, আর একদিকে বুদ্ধিস্ট। এটা তো একটা অসাধারণ সিচুয়েশন। এটা কোনোদিন হয়নি, বিএনপির আমলে হয়নি, কোনোদিন এরশাদের আমলে হয়নি। এরকম অবস্থা কোনোদিন কোনো দেশ, কোনো শাসক সময় হয়নি। সেই জন্য ভারতবর্ষ এটাকে চুপচাপ ভাবে এটাকে নিশ্চয়ই ট্যাকেল করছে, এবং ট্যাকেল করা একমাত্র বিবৃতি দেওয়া নয়, অনেক রকম ভাবেই অনেক লিভার আছে ভারতবর্ষের কাছে, যেটা যে কোনো শাসক মহলের উপরে অবস্থিত হতে পারে, এবং সেটা নিশ্চয়ই ব্যবহার করছে। সেটা কি আর সবকিছু কি আর বলা যাবে? পাবলিকলি বলা যায়ও না, আমরা জানতে পারলেও বলবো না, এবং জানি কি জানি না সেটাও আমি বলতে পারবো না। দাদা, আমরা তো ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তো বাংলাদেশের খলিলুর রহমানের বৈঠক হয়েছিল, এবং সেই বৈঠকে জঙ্গি আস্তানার কথা ভারত বলেছিল বলে ভারতীয় গণমাধ্যমটি খবর দিয়েছিল, বলেছিল যে ভারত 7 দিন সময় দিয়েছে, পদক্ষেপ না নিলে ভারত সরকার ব্যবস্থা নেবে। 7 দিন তো অনেক আগে শেষ হয়েছে, এবং একটি কথা শোনা যাচ্ছে যে সম্প্রতি অজিত দোভালের সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার ফোনে কথা হয়েছে। সে বিষয়ে যদি আপনি একটু আমাদের বলেন। দেখুন, বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে ওনার ফোনে যোগাযোগ হয়েছে কিনা আমি বলতে পারবো না। এটা ওনারা দুজনেই শুধু একমাত্র বলতে পারেন, এটা স্পেকুলেট করা যেতে পারে। তবে হ্যাঁ, অজিত দোভালের সঙ্গে যে বাংলাদেশের এনএসএর দেখা হয়েছিল দিল্লিতে, এটা সবাই জানি আমরা। এটাও সবাই জানে যে মোটামুটি যে বাংলাদেশের জঙ্গি ঘাঁটি নিয়ে কথাবার্তা হয়েছিল। আমার মনে হয় না 7 দিনের কোনো এরকম কোনো সময় রেখা রেখেছিল ভারতবর্ষ, তার মধ্যে ধ্বংস করে ফেলতে হবে বা কিছু। কিন্তু জঙ্গি ঘাঁটির সম্বন্ধে তাকে অবস্থান বোঝানো হয়েছিল, তাকে হয়তো কিছু ম্যাপ, কিছু স্যাটেলাইট ফটোগ্রাফও দেখানো হয়েছিল। তারপরে তারা কি পদক্ষেপ নিয়েছে সেটা তো বলা মুশকিল, সেটা বাংলাদেশ সরকারই বলতে পারবে, আমি বলতে পারবো না। কিন্তু নিশ্চয়ই কিছু না কিছু পদক্ষেপ নিয়েছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম জঙ্গি অবস্থান বাংলাদেশে সম্পূর্ণরূপে চূর্ণ হয়নি, এটা তো বোঝাই যাচ্ছে। কারণ বাংলাদেশের জঙ্গিদের পাবলিকলি দেখা যাচ্ছে বিভিন্ন রকমের বিভিন্ন মিটিংয়ে, প্লাস তাদের কিছু বিবৃতিও আসছে। প্লাস যারা জঙ্গিদের সমর্থনকারী, যারা ওভারগ্রাউন্ড বলতে পারেন পলিটিশিয়ান, তাদের যে বিবৃতি আসছে, এবং ভীষণ খুব বলবো যে ভীষণ অপ্রীতিকর যে বিবৃতিগুলো আসছে, সেইগুলো আমরা শুনছি। তো কনসিকুয়েন্টলি জঙ্গিবাদ বা জঙ্গিবাদের যে থিওক্রাসি, যেটা জঙ্গিবাদের পিছনে, সেটা মরেনি এবং সেটা রয়েছে, সেটা সম্পূর্ণরূপে সেটা এস্টাবলিশড রয়েছে বাংলাদেশে।
এবং আমাদের আশা যে এটাকে এই সরকার বা এর পরে যে সরকার আসবে সে সেটাকে দমন করবে এবং চূর্ণ করবে। যদি না চূর্ণ করে বা না দমন করে তাহলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হতে পারে। বাংলাদেশে যদি জঙ্গিবাদ বাড়ে, আপনারা সবাই জানেন হোলি আর্টিসান বেকারির এবং অন্যান্য যে গ্রেনেড মামলা, হত্যা ইত্যাদি ইত্যাদি যেগুলো হয়েছিল সেগুলো বাড়তে পারে। সেটা প্রথম ফ্রন্টলাইনটা বাংলাদেশ হবে। বাংলাদেশ আবার সিরিয়া বা ইরাক বা আফগানিস্তান যাতে না হয় আমরা সেটাই চাইবো। আমরা চাইবো না যে আমাদের প্রতিবেশী দেশের এরকম কোনো রকমের অসুবিধা হয়। আমরা নিজেদের বর্ডার নিশ্চয়ই রক্ষা করতে সক্ষম, কিন্তু প্রতিবেশীতে বাড়িতে যদি আগুন লাগে আমার বাড়িতে একেবারেই কোনো ছোঁয়া লাগবে না সেটা বলা মুশকিল, এবং সেই ভয়টা থাকবে বলেই আমরা আগের থেকে জল ঢালতে যেতে ছুটতে রাজি হব। আপনি জঙ্গির কথা বলছিলেন। কালকে একটা ঘটনা ঘটেছে ঢাকার খুব কাছে একটি মাদ্রাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণে ঘটনা ঘটেছে, বিল্ডিং প্রায় ধসে পড়েছে। সেটি কি ভারতের সেই জঙ্গির যে কথা বলছে তারই কি আসলে ফলশ্রুতিতে এমনটি হচ্ছে, আসলে সত্যি বাংলাদেশে জঙ্গি উত্থান হয়েছে? ভারত কি সেটাই মনে করছে বারবার? সে তো আমরা প্রথম থেকে বলছি, যেদিন জেল ভেঙে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছিল, যত অ্যারেস্টেড টেররিস্ট ছিল যাদের অ্যাগেন্স্টে টেরোরিজম এর অ্যাক্টের আন্ডারে তাদেরকে ইমপ্রিজন করা হয়েছিল, তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। এরা হচ্ছে সেই লোক যারা হার্ড এন্ড ক্রিমিনালস, যারা আফগানিস্তানে গেছিল বাংলাদেশ থেকে যুদ্ধ করতে এবং ইরাকে গেছিল, তারা ফেরত এসেছিল। ফেরত এসে আমরা জানি 2000-এর দশকে তারা বাংলাদেশের রাস্তা বিক্ষোভ করেছিল, বাংলাদেশ হবে আফগানিস্তান, সেই স্লোগানগুলো আমাদের মনে আছে। এবং তারপরেই তারা বিভিন্ন রকমের জঙ্গি অ্যাটাক করেছিল বাংলাদেশে বিভিন্ন জায়গায়, সুফিদের এগেনস্টে, অন্য যারা তাদের তাদের যে থিওক্রাসি সেটাতে যারা বিশ্বাস করে না তাদের এগেনস্টে, ফরেনারদের এগেনস্টে, হোলি আর্টিসান বেকারিতে তারা ভারতবর্ষেও আক্রমণ করার চেষ্টা করেছিল। সেগুলো খুব একটা তারা সাফল্য পায়নি, আলাদা কথা, কিন্তু তারা করেছিল চেষ্টা। এবং ভয় হচ্ছে এই যে যদি তাদেরকে উত্থান করতে দিই তাহলে বাংলাদেশকে তো তারা একটা নরক কেন্দ্র বানিয়ে দেবে। তারা আশেপাশের বাকি এশিয়া দেশেতেও তারা আক্রমণ করতে পারে এবং পরে গিয়ে তারা হয়তো অন্য পশ্চিমা দেশেও আক্রমণ করতে পারে। আপনি জানেন যে রোহিঙ্গিয়ারা ক্যাম্পে থাকে, তাদের বিশেষ কোনো কাজকর্ম নেই, রোজগার নেই। দে আর অ্যাট্রাক্টেড টুয়ার্ডস এক্সট্রিমিস্ট আইডিওলজিস। তাদের মধ্যে অনেকেই আরসার সদস্য। তারা বাংলাদেশে আরসার যে ক্যাম্প আছে, শিবির আছে, সেখান থেকে তারা ট্রেনিং নিয়ে তারা বার্মায় গিয়ে যুদ্ধ করছে, কখনো মিয়ানমার আর্মির বিরুদ্ধে, কখনো মিয়ানমার আর্মির হয়ে আরাকানিজদের বিরুদ্ধে। তাতে তাদের রোহিঙ্গাদের ফেরত যাওয়ার যেটুকু চান্স ছিল সেটাও তারা নষ্ট করছে। আপনি যে জঙ্গির কথা বলছিলেন, উত্থানের কথা বলছিলেন, সেক্ষেত্রে দেখলাম যে বাংলাদেশের এই যে উত্তেজনার মধ্যে ভারতের একটি যুদ্ধ প্রস্তুতি দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় সীমান্তে সেনা উপস্থিতি আছে এবং সামরিক শক্তি বাড়িয়েছে। বাংলাদেশকে সীমান্তের কাছে এত প্রস্তুতি কেন ভারত নিচ্ছে? কি পরিকল্পনা থাকতে পারে ভারতের? না, না, ভারত প্রস্তুতি, এটা একটা ভুল ধারণা। ভারতের যে প্রস্তুতিগুলো সেগুলো বাংলাদেশের জন্য নয়, সেগুলো বেসিক্যালি আমাদের নর্দার্ন বর্ডারটাকে প্রোটেক্ট করার জন্য। আর খেয়াল রাখতে হবে আপনাকে যে আপনারা যে চিকেন স্নেক নিয়ে কথা বলেন, সেটার একটা দিকে বাংলাদেশের এগেনস্টে কোনো প্রস্তুতি নেওয়া হচ্ছে না, কিন্তু চিকেন স্নেককে বলস্টার আপ করতে হবে বিফোর ইট ইজ ট্র্যাডিশনাল। মানে উইন্টার মান্থসে চিকেন স্নেকে থেকে সৈনিক চলে যায় কিছু, আবার আমরা সৈনিক নিয়ে আসি যখন স্প্রিং আসছে সেই সময় আমরা নিয়ে আসি। এখন তো সামনে স্প্রিং আসছে, সেই সময় নিয়ে আসি। দিস ইজ টু প্রোটেক্ট দি নর্দার্ন ফ্রন্টিয়ার দ্যাট ইজ উইথ চায়না। তো ইট হ্যাজ নাথিং টু ডু উইথ বাংলাদেশ। তবে হ্যাঁ, যে কি বলে, ওখান থেকে জঙ্গিবাদীরা যাতে না আসতে পারে তার জন্য আমরা বর্ডার উপরে কঠোর নজর রাখবো। তার জন্য বিএসএফ বা অন্য সেন্ট্রাল আর্ম পুলিশ যেগুলো আছে সেগুলো আমরা ডিপ্লয়মেন্ট নিশ্চয়ই ওদিকে বাড়াবো। হয়তো ড্রোনও ওখানে লাগানো হবে যাতে দেখার জন্য যে বর্ডার উল্লঙ্ঘন করে কেউ আসছে কিনা। কিন্তু দ্যাট হ্যাজ নাথিং টু ডু উইথ বাংলাদেশ। কোনো মানে মিলিটারি প্রস্তুতি বাংলাদেশের সম্বন্ধে ভারতবর্ষ 71-এর পরে কোনোদিনও নেয়নি। একমাত্র যখন ইয়ে হয়েছিল, কি বলে, ওই বাংলাদেশ বিডিআর এর যে মিউটিনি হয়েছিল, তখন একটা ভয় হয়েছিল যে হয়তো এখানে আবার 75-এর মতন করে যেভাবে শেখ মুজিবুর রহমানকে মেরে দেওয়া হয়েছিল, তার যারা যারা তার ক্যাবিনেট কলিগস ছিল তাদেরকে আলাদা করে নিয়ে গিয়ে খুন করা হয়েছিল, সেরকম যদি কিছু হয়ে যায়, যদি শেখ হাসিনাকে যদি ওরা নিধন করে,
বা আওয়ামী লীগের টপ লিডারশিপকে নিধন করে, তখন কি হবে? সেই জন্য হয়তো ভারতবর্ষ তখন ভেবে থাকতে পারে যে কি করে সেফ করা হবে। এটা ঠিকই, যদি কোনো রকম বিশাল একটা ওইরকম হতো তাহলে নিশ্চয়ই ভারতবর্ষ হয়তো ইন্টারভিউ, আদারওয়াইজ ভারতবর্ষর কোনো প্রশ্ন নেই ভারতবর্ষ কোনো বাংলাদেশে ইন্টারভিউ করবে বা বাংলাদেশে কোনো রকমের মিলিটারি অ্যাকশন চিন্তা করবে। এগুলো স্রেফ ইউটিউবারদের গল্প, তারা হুম হুম নিজেদের টিআরপি রেটিং বাড়াবার জন্য করে যাচ্ছে, এটার কোনো প্রশ্নই নেই, এটা কোনো চিহ্নই নেই। আপনি ভাবেন ধুবড়ি না কোথায় একটা ব্যাটালিয়ন সোলজার এখান থেকে ওখানে গেছে, তার জন্য একটা প্রস্তুতি হয়ে গেল। এগুলো সব বাজে গল্প, এগুলো মানে বাজে গল্পও বলবো না, এগুলো মানে হাইট অফ অতিরঞ্জিত। অতিরঞ্জিত গল্প। দাদা, আপনি একটা শেষ প্রশ্ন করতে চাই যে আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন, বাংলাদেশে ফিরেছেন এবং তিনি কর্মসূচি করছেন। তারেক রহমানকে ফেরাকে ভারত আসলে কিভাবে দেখছে? বর্তমান পরিস্থিতিতে তারেক রহমান কি ভারতের কাছে সবচেয়ে ভালো বিকল্প? আপনার রাজনৈতিক পর্যবেক্ষণ কি বলছে? দেখুন, ইলেকশন যদি হয় আর যদি আওয়ামী লীগকে না দাঁড়াতে দেয়, আমরা তো সারাক্ষণ চাইবো যে ইনক্লুসিভ ইলেকশন হোক। তার মানে ইনক্লুসিভ মানে সবাইকে দেওয়া হোক, কারণ কোনো একটা বড় পার্টিকে যদি ইলেকশনে না আপনি ইয়ে করেন, অ্যালাউ করেন, তাহলে অটোমেটিক্যালি দ্যাট ইলেকশনের গ্রহণযোগ্যতাটা কমে যায় এবং আপনার সবসময় সিভিল স্ট্রাইফ কন্টিনিউ করতে থাকবে, সেটা সবাই জানে। সেই জন্য আমরাও চাইবো যে আওয়ামী লীগও ইলেকশন লড়ুক, কিন্তু যদি না লড়তে দেয় আর যদি ইলেকশন সত্যি সত্যি হয়, তাহলে অবভিয়াসলি তারেক রহমান সিমস টু বি আ উইনিং ক্যান্ডিডেট। জামাতের তো কোনোদিনও সেই স্ট্রেংথ ছিল না যে জামাত বলবে যে 300খানা সিট আমি জিতবো। যদি লড়েও তাহলেও তারা জেতার চান্সটা খুব কম, আমাদের ধারণা। এটা আমরা হয়তো ভুল হতে পারি, আমি তো এখান থেকে 1400 কিলোমিটার দূর থেকে ইলেকশন জরিপ করছি, সে জরিপ সঠিক নাও হতে পারে। কিন্তু আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের দেখছি, যেটুকু আমরা দেখতে পাচ্ছি যে ইলেকশনের রান আপটা ভীষণ ভায়োলেন্ট, বাংলাদেশে ভীষণই ভায়োলেন্ট, এবার অসাধারণভাবে ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। এবং এই ভায়োলেন্সের মধ্যে ইলেকশন আদৌ হবে কিনা সেটার একটা প্রশ্ন চিহ্ন রয়ে যাচ্ছে। কারণ অনেকে আমরা আগে দেখেছি বলেছে যে আহ, এই ইউনূস সরকারকে আরো 5 বছর দেওয়া হোক, কেউ কেউ বলেছে আজীবন দেওয়া হোক, কেউ কেউ বলেছে 10 বছর দেওয়া হোক। এবং সেই লোকগুলো এখনো বাংলাদেশের পলিটিক্যাল ফার্মামেন্টে উজ্জ্বল তারা হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো তাদের কি ইচ্ছা যে ইলেকশনটাকে কোনো রকমভাবে বানচাল করিয়ে ইউনূস সরকারকে টিকিয়ে রাখা, সেটাও হতে পারে। আবার ইলেকশন হতেও পারে। তারেক রহমান তো নেমেছেন এবং শি ইজ ট্রাইং টু বি ইনক্লুসিভ ইন হিজ ওন ওয়ে। উনি হাদির কবরেও গেছেন, আবার উনি অন্যদিকে বলেছেন তিনি শান্তি চান। তো শান্তি তো তখনই আসতে পারে যখন এই রকম যারা বিক্ষোভী লোক, যারা যারা এই বলবো যেটা আল্ট্রা রাইট ফিঙ্গার্স যারা আছে, তাদেরকে আপনারা বোতলে ফেরত ঢোকাতে পারেন। কিন্তু সেটা উনি বুঝবেন। তবে হ্যাঁ, বিএনপির সময়তেও ভারতের সঙ্গে বাংলাদেশের একটা ভালো কার্যকর একটা রিলেশনশিপ ছিল। সেই রিলেশনশিপটা কিছুটা নষ্ট হয়েছিল ডিউরিং বেগম জিয়ার সময়, কারণ তার যারা উপদেষ্টা ছিল তারা হয়তো তাকে যা বুঝিয়েছিল সেই জন্যে জঙ্গিবাদ কে তিনি দমন করার জায়গায় জঙ্গিবাদকে হয়তো প্রশ্রয় দিয়েছিলেন। কিন্তু আদারওয়াইজ জেনারেল জিয়ার সময় কার্যকারী রিলেশনশিপটা ভারতবর্ষের সঙ্গে ভালোই ছিল এবং এরশাদের সময় আরো ভালো ছিল। আমি তো বলবো যে বোধহয় এই সবকটার মধ্যে এরশাদের সঙ্গে সবচেয়ে ভালো রিলেশনশিপ ছিল। যারা বলে বেড়ায় যে হাসিনা ভারতবর্ষের অঙ্গুলি সংঘাতে কাজ করেছে, তারা সম্পূর্ণরূপে ভুল বলে। ভারতবর্ষের সঙ্গে যদি হাসিনার এতই ইয়ে থাকতো, তাহলে চাইনিজদের মোটেই সে ডিপ সি পোর্ট দিত না, সাবমেরিন বেস দিত না, বানাতে দিত না। এবং সেই সাবমেরিন বেসটা বানাবার কারণেই পশ্চিমা শক্তিরা বাংলাদেশের উপরে নজর দেওয়া শুরু করলো, যেখানে চাইনিজ একটা ঘাঁটি যদি হয়ে যায় তাহলে আমাদের কি হবে। আপনি যদি দেখে থাকেন, আমাদের থেকে একটাও ডিফেন্স ওয়েপন আজ অব্দি কেনেনি, অথচ টার্কির থেকে কেনে। টার্কির কোনোদিন কোনো প্রুভেন ডিফেন্স সিস্টেমই নেই। ভারত আজ অব্দি এতগুলো যুদ্ধ জয় করেছে তার ওয়েপন সিস্টেম দিয়ে, এমনকি অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের একটিও ড্রোন আমাদের কিছুই ক্ষতি করতে পারেনি। অথচ আমরা, কারণ আমাদের একটা আয়রন ডোম সিস্টেম আছে, যেটা দিয়ে আমরা নিজেদের বর্ডারটাকে এবং নিজেদের শহরগুলোকে রক্ষা করতে পারি। কিন্তু পাকিস্তানের 8খানা এয়ারফোর্স ঘাঁটি আমরা সম্পূর্ণরূপে চূর্ণ করেছি, ধ্বংস করতে পেরেছি। তো সেই সিস্টেমগুলো আমাদের কাছে আছে।
সেগুলো তো আমাদের থেকে কিনতে পারতো, বাংলাদেশ কিন্তু কেনেনি কোনোদিন। বাংলাদেশ হ্যাজ চোজেন টু বাই ইনফিরিয়ার সিস্টেমস ফ্রম আদার প্লেসেস। এখনো পাকিস্তানের সঙ্গে কথা চলছে, পাকিস্তানের হেভি ইন্ডাস্ট্রিজ এর সঙ্গে কথা চলছে কি বানাবে কিছু অস্ত্র, যেগুলো পাকিস্তানিরা আমাদের সঙ্গে নিক্ষেপ করেও কোনো লাভ হয়নি তাদের, সেগুলো কিনতে রাজি আছে, কিন্তু আমাদের থেকে কিনবে না। 70% ওয়েপন্স বাংলাদেশ শেখ হাসিনার সময় চায়নার থেকে কিনেছে। তো এগুলো তো মানে কি করে যে বলে যে ভারতবর্ষর কাছে গেল সব গেল, সব দিয়ে দিয়েছে, কোথায় দিল আমি জানি না। বর্ডার এগ্রিমেন্ট করেছেন শেখ হাসিনা, তাতে উনি জমি পেয়েছেন আমাদের থেকে, জমি নিয়ে আমাদের জমি, আমরা ওনাদের থেকে জমি পাইনি কিছু, উনি পেয়েছেন। ভারতবর্ষ বিনা যুদ্ধেতেই কোনোদিন ভারতবর্ষ কাউকে জমি দেয়নি। তো বিনা যুদ্ধে আপনি চিন্তা করে দেখুন শেখ হাসিনা কত বড় পলিটিশিয়ান। আপনি যদি দেখেন যে সমুদ্রের যেটা করলো, সেটা ইউএনএ আমরা যেতে দিলাম ওনাকে, আমরা যদি চাইতাম আমরা ইউএনএ যেতে দিতাম না, আমরা বলতাম আমরা মানবো না ইউএন এর কথা, আমাদের যতটা চাই সমুদ্র সেটা আমরা নিয়ে নেবো। আমরা মেনে নিয়েছিলাম, ঠিক আছে, ইউএন বলেছে যে এতটা সমুদ্রর সীমারেখা বাংলাদেশের, আমরা মেনে নিয়েছিলাম। তো এই যে কথা, এগুলো জানি না, আমরা সবার সঙ্গেই আমাদের রিলেশনশিপ বরাবরই ছিল, এখনো আছে। যারা বলে যে শুধু হাসিনার সঙ্গে আপনারা কথা বলতেন, সেটাও ভুল। বিএনপির লোকেরা বরাবর 2008 থেকে নিয়ে 2025 অব্দি বরাবরই প্রত্যেক বছরই প্রত্যেক মাসেই তাদের ডেলিগেশন আমাদের কাছে আসতে থাকে, কথা বলে আমাদের, মানে ভারতবর্ষের সঙ্গে। আমি তো সাংবাদিক, আমার সঙ্গে তো কেউ কথা বলে না, আমার সঙ্গে হয়তো রাস্তায় অনেক সময় হোটেলে বা আইআইসিতে দেখা হলে পরে আমরা আড্ডা মেরে নিই বা কফি খাই। বিএনপিরও অনেকের সঙ্গে আমার ভাব আছে, কিন্তু জামাতিরাও আসতেই থাকছে এই শহরে। এই বছরে দিল্লি শহরে অ্যাটলিস্ট আমার জানা 4টে জামাতের ডেলিগেশন এসছে। তো এইগুলো সব ভুল ভ্রান্তি, লোকেদেরকে বোকা বানিয়ে ভোট নেবার একটা রাজনীতির একটা চাল বলতে পারেন। ভারতবর্ষ হ্যাজ বিন ফর টু লং পলিটিক্যাল গুটি ইন বাংলাদেশ, যে ভারতবর্ষের পক্ষে, ও ভারতবর্ষের বিরুদ্ধে। কিসের ভারতবর্ষের পক্ষে আর বিরুদ্ধে? আমি লেটেস্ট শুনলাম যে দিল্লিতে ফগ আছে বলে নাকি বাংলাদেশে ঠান্ডা, এটা কেউ একজন ইউটিউবে চ্যানেলে বললো। এটা হাস্যকর ব্যাপার। ভারতবর্ষের সঙ্গে কি লিঙ্ক? দিল্লি শহর বাংলাদেশ থেকে 1600 কিলোমিটার দূরে, তার থেকে অনেক কাছে 200 কিলোমিটার দূরে উপরে নর্থে হিমালয় পর্বত আছে, সেখান থেকে ঠান্ডা হাওয়া এলেই ঢাকা ঠান্ডা হয়ে যাবে, তো দিল্লি দরকার পড়ে না। এটা কি অদ্ভুত কথা! কিন্তু সারাক্ষণ সবকিছুতে ভারতবর্ষকে টানার কি দরকার আছে? আমার সেটাই প্রতিবেদন। জি, একদম দাদা ঠিকই বলেছেন। বাংলাদেশের যে প্রেক্ষাপট, কারণ আপনি দেখছেন যে হঠাৎ করে আবার ভারত বিরোধী নানান প্রোপাগান্ডা তৈরি হয়েছে এবং বিক্ষোভ চলছে, সামাজিক মাধ্যমে তো চলছে। তো জানি না শেষ পর্যন্ত বাংলাদেশ ভারত সম্পর্ক আসলে কোন জায়গায় ঠেকবে, নিশ্চয়ই ভালো কিছু হবে। শেষ কথা বলবো যে দেখুন, প্রতিবেশীকে বদলানো যায় না, আমাদেরও বাংলাদেশের সঙ্গে থাকতে হবে, বাংলাদেশকেও ভারতবর্ষের সঙ্গে থাকতে হবে। বাংলাদেশ এবং ভারতবর্ষ যুক্ত অনেকগুলো জিনিস দিয়ে, ভাষা দিয়ে যুক্ত, কালচার দিয়ে যুক্ত। আমাদের মধ্যে বিয়ে শাদী হয়, বাংলাদেশের লোকেদের সঙ্গে ভারতবর্ষের হয়, ভারতবর্ষের লোকের সঙ্গে বাংলাদেশের হয়, সারাক্ষণই হচ্ছে। তারা আসবে যাবে, এটা ন্যাচারাল প্রসেস। আমরা ভারতবর্ষের লোকেরা বাংলাদেশে বেড়াতে যাব, বাংলাদেশের লোকেরা ভারতবর্ষের নিউ মার্কেটে এসে বাজার করবে, এটাই ন্যাচারাল, এটাই সুস্থ জিনিস চাই, আমরা সেটাই চাই। কিন্তু এই যে কিছু লোক যারা সারাক্ষণই, যারা নিজেদের রাজনীতিটাকে ভারতকে কেন্দ্র করে করছে, যে ভারত 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 সব নিয়ে চলে গেল, এরা এই সিচুয়েশনটাকে, এই নর্মাল রিলেশনশিপটাকে ভিশিয়েট করার চেষ্টা করছে। আমরা চাই যে তারা যেন এক্সপোজড হয় এবং বাংলাদেশ যেন তাদেরকে ব্যর্থ করে, যে এই বন্ধুত্বটা, এই মৈত্রীটা যেন বজায় রাখে, এবং সেই বজায় রেখে তারা এদেরকে ব্যর্থ করে তাদেরকে একদম সম্পূর্ণরূপে ইলেকট্রাল প্রসেস থেকে বের করে দেয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দাদা আপনার মূল্যবান বিশ্লেষণের জন্য। আপনি ভালো থাকবেন এবং আশা করি নিশ্চয়ই ভারত বাংলাদেশের সেই ৭১-এর মতো সম্পর্ক পুনর্জীবিত হবে, সেই প্রত্যাশা দুই দেশের মানুষের থাকবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজন থেকে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ভারতের নয়াদিল্লির সিনিয়র সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরীর বিশ্লেষণ। এই বিষয়ে আপনি আপনার মতামত জানাতে পারেন। আর ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।